শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলের গুম, খুন, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন সোমবার। বাজেট একমুখী, নির্বাচনের রোডম্যাপ না দেয় আসছে না বিনিয়োগ বলেছেন আমির খসরু। পর্যালোচনা হবে সবার মতামত, জানালেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ বলেছেন গোয়েন লুইস। জানালেন রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় জড়িত নয় সংস্থাটি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ, মহাসড়কগুলোতে যানজটে ভোগান্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, 2018 এবং 2022 সালে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা পরিবর্তন করেছিল সেই সংজ্ঞা থেকে 72-এর সংজ্ঞায় ফিরে গেছে বর্তমান সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল বলে সংবাদ প্রকাশ করে বেশ কিছু দৈনিক পত্রিকা। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রকাশিত অধ্যাদেশে বলা হয়েছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছেন তারা মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো সঠিক নয়। তার দাবি, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি ফিরিয়ে আনা হয়েছে। ওইটা সরকারকে ডিটাইন করা হয়েছে, আগে থেকেই সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। মুজিবনগর সরকার ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকার তা বাদ গেছে কিনা। বাদ যায় নাই, সরকার সুস্পষ্টভাবে আছে। এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে সব জায়গায়। আমি আশা করছি যে এতে বিভ্রান্তিটা কেটে যাবে। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার দ্বারা সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবে। ফারুকী আজম জানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। মুক্তিযুদ্ধের সহযোগী যেহেতু আমাদের, উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে, যাবে একই ধারায়। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের আর কিছু জাতির ইতিহাসে হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা ফারুকী আজম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ আমলের গুম, খুন, বিনা বিচারে আটক, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নৃশংসতা তুলে ধরতে গুমের ঘটনা নিয়ে একটি হরর জাদুঘর করার কথাও বলেন তিনি। গুম কমিশন সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট গ্রহণের সময় ডক্টর ইউনূস এসব কথা বলেন। গুমের অভিযোগ ৩৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কমিশন। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধে। প্রেস উইং এর ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। এখন থেকে
ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের কথা বলেন। জানান, শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও এর প্রতি আগ্রহ রয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে, সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল করা নিয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। তিনি জানান, 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম নিশ্চিত করেছেন। আমরা এই বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবার প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ইউকে ভিজিটে যাচ্ছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আগামী 9 জুন সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও যুক্তরাজ্যের পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কদের সাথে বৈঠক হবে। তবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে না এই সফরে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, বাণিজ্যে জিএসপি সুবিধা পেতে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে সহযোগিতা এবং রোহিঙ্গাদের ভরণ পোষণে অতিরিক্ত সহায়তা চাইবে বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, টিউলিপ সিদ্দিকের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। তারেক রহমানের যুক্তরাজ্যের স্ট্যাটাস তার জানা নেই। জুলাই মামলায় ব্যক্তির চেয়ে পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই, সেই জন্যই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চাইলেই লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে রাজধানীর একটি হোটেলে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। লন্ডন থেকে কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর একটি হোটেলে দেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপির ভাবনা নিয়ে কথা হয় বাংলাভিশনের সাথে। এ সময় তিনি বলেন, সরকার চাইলে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হতে পারে। উদ্যোগটা আসতে হবে ওনার কাছ থেকে। তো ওনার যদি কোনো ইন্টারেস্ট থাকে কথা বলার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ন্যাশনাল ইন্টারেস্টেড ব্যক্তিতে হি ইজ উইলিং টু ডু এনিথিং। যেখানে মানুষের ঐক্যবদ্ধ ইন্টারেস্টে দেশকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য হি উইল ডু এনিথিং। তো এটা গভর্নমেন্ট থেকে যদি অ্যাপ্রোচ নেওয়া হয়,
মেবি উনি বিবেচনা করতে পারেন। কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথের বিষয় নিয়েও। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সহ কিছু উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই ইন্টারিম সরকারের ভিতরেই 2-3 জন লোক ইউনূস সাহেবকে রিরেল করে মানুষের বিপক্ষে দাঁড় করাইছে। বলছে বোধহয় স্যার চিন্তা করিয়েন না, আপনার জন্য মার্চ ফর ডেমোক্রেসি মার্চ ফর ইউনূস হবে, ওখানে লাখ লাখ লোক আসবে। ওখানে দেখা যায় পরের দিন কি গুড়ার টিম 100 জন হয় লোক মার্চ ফর ইউনূসে। তখন স্বাভাবিকভাবে ইউনূস সাহেব ভেঙে পড়ছে। অ্যাকচুয়াল ভোটটা ইশরাক সাহেবের পক্ষে পড়ছে। মানে এই জিনিসটা পরিষ্কার করবে। তো why you want to block this? ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা বলে সেনাপ্রধান জনগণের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন বলেও মনে করেন তারেক রহমানের এই উপদেষ্টা। আমরা সরকার গঠন করলে নেসেসারিলি ওনার কাজ ইজ নট ওভার। দেশের জন্য কাজ করতে যান। যারা গভর্নমেন্টে আছে নিশ্চয় এই গভর্নমেন্টের মধ্যে তো কিছু ভালো লোক আছে। তো যেখানে ভালো কোয়ালিটির লোক আছে এখানে কন্টিনিউটিরও একটা স্কোপ আছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সমালোচনা করে বলেন, তারেক রহমানের সাথে ডক্টর খলিলের তুলনা হয় না। খলিল সাহেব পলিটিক্যালি ইনকম্পিটেন্ট। তারেক রহমান সাহেব বিদেশ কিসের জন্য, আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি করতেছেন পুরো জাতি দেখতেছে। আর উনি কোন কনটেক্সটে বিদেশ থাকেন আর বিদেশে থেকে কি করেন, মানে ওইটা মানুষ মানে দেখে উনার বিষয়। আর এটা তারেক রহমান সাহেবের সাথে কম্পেয়ার করা হাস্যকর এবং মনে হয় যে সামিন ব্যালেন্স। এছাড়া করিডোর ও বন্দরের মতো স্পর্শকাতর সিদ্ধান্তগুলো জনগণের নির্বাচিত সরকার নেবে বলেও মনে করেন হুমায়ুন কবির। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যস্ফীতি 6.5% নামানো এবং প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোর উদ্বেগ জানান বিএনপির এই নেতা। শুভ মাহফুজের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই জায়গাটাই এই জন্য আমরা বলেছি যে বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু মাহমুদ। বলেন, প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি সরকার। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। স্বৈরাচারের সময়কার সকল ঋণ তদন্তে জাতিসংঘের মাধ্যমে কমিশন গঠনের দাবি জানানোর কথাও জানান আমির খসরু মাহমুদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সবার মতামত পর্যালোচনা করেই 22 তারিখ উপদেষ্টা পরিষদে বাজেট পাশ করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, ঈদের টানা ছুটিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে না। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কি কি হবে সেগুলো এটাতে কাজ চলবে। তারপর আমরা ঈদের পরপর এটা আবার আমরা স্টক টেকিং করবো, কার কি হিসাবে বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো আর যে আমরা নেবো সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজেটের ব্যাপারে। 22 তারিখ আমরা ক্যাবিনেট মিটিং হবে, তখন আমরা
আমরা তো আগে থেকে কন্টিনিউয়াস আসতে থাকবে, একদিনে কি সব মতামতকে একদিনে, অলরেডি তো আপনারা মতামত দেওয়া শুরু করেছেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তবে অংশগ্রহণমূলক বলতে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, বরং সব মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বোঝায় বলে জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়ে ডিক্যাপ টকের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, সংস্কার নাকি নির্বাচন আগে তা সরকার, রাজনৈতিক দল ও জনগণ ঠিক করবে। কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিংবা কোনটা নিষিদ্ধ হবে তা সরকার ও রাজনৈতিক দলগুলোর বিষয়। এ ব্যাপারে জাতিসংঘের কোনো মন্তব্য নেই। বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় জাতিসংঘ জড়িত নয় বলে দাবি করেন গোয়েন লুইস। তিনি বলেন, করিডর হতে হলে দুই দেশের সরকারকে একমত হতে হবে। সীমান্ত নিয়ে দুই দেশের সরকার যদি কোনো উদ্যোগ নেয় তবে জাতিসংঘ তাকে স্বাগত জানাবে। শিগগিরই বাংলাদেশ জামাত ইসলামীকে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁয়ে কমিশনের ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে কমিশনার বলেন, 2006 সালের হাইকোর্টের একটি রিটের আদেশ অনুসারে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে, তবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী দাঁড়িপাল্লা সহ বেশ কিছু প্রতীক যুক্ত করা হবে। এরপরই জামাতকে প্রতীক ফিরিয়ে দেওয়া হবে। দ্রুত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন তিনি। আইন অনুসারে স্থানীয় সরকার বিভাগ তার বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে বলে জানান কমিশনার। এখানে আমাদের নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স এটাকে স্ট্যাবলিশ করেছেন ফার্দার, এবং এখানে 5টি ডিএলআর এর রেফারেন্স দিয়েছেন। এই ডিএলআর এর রেফারেন্সগুলোতে যেটা বলা আছে যে নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কের নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ফেরার যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন মোবাশির আহমদ। ঈদের আগে শেষ কর্মদিবস, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু, তাই ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকালে কমলাপুর স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়ে যায় যথাসময়ে। যাত্রী ভরা থাকলেও অন্যবারের মতো চিরচেনা ভিড় চোখে পড়েনি। নিরাপত্তার স্বার্থে হকার সহ ভবঘুরে মানুষের যাতায়াত বন্ধ করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ও ট্রেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিগত 2-1 বছর ঈদে যেটা দেখা গেছে আর কি, যে অনেক ভিড় থাকতো আর কি, অনেক সমস্যা দেখা যেত, উঠা যেত না ট্রেনে। তো এরকম কোনো সমস্যা দেখা যায় না। রমজানে তো ঠিকই ছিল, টাইম মতো সবকিছু ছাড়ছিল। আশা করছি যে এবারও এমনই হবে। কমলাপুর স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই যাতে যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবেন। এখানে একটা সমস্যা, যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া হাতে গিয়ে বুঝে বলেন ছাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলি ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলি ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে। এদিকে বিপরীত চিত্র বাস টার্মিনালে। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ঠিক সময়ে বাস না ছাড়ায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। বাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, সময় লাগছে, লেট হইতেছে। 15 মিনিট ধরে গাড়ি দাঁড়ায় না, কিন্তু অথচ 15 নাম্বার সিরিয়াল চলতেছে, অথচ 20 নাম্বার টিকিট কেটে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। পরিবহন শ্রমিকেরা জানান, রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে যানজট থাকায় ঢাকায় প্রবেশে সময় লাগছে। রাস্তা প্রচুর যানজট, ঠিক মতো আসা যাওয়া করা যাচ্ছে না, আর ভাড়া দর বেশি হয় না। এবার ঈদুল আজহায় 5 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত 10 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
ঈদযাত্রায় ঘরমুখ মানুষ নিয়ে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ভোর থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশেই খালি আসছে। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। চন্দ্রায় গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। যাত্রীদের অভিযোগ 2 থেকে 3 গুণ বেশি দিতে হচ্ছে বাস ভাড়া। অতিরিক্ত বাস ভাড়া এড়াতে কম খরচে ট্রাক ও পিকআপে করেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মামুন। আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু পবিত্র ঈদুল আজহার যে সরকারি ছুটি সেটা কিন্তু শুরু হচ্ছে। ফলে এরই মধ্যে কিন্তু আসলে বিভিন্ন দেশ রাজধানী থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু আসলে তাদের যে গন্তব্য সেখানে চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে দেখতে পাচ্ছেন মানুষের ব্যাপক উপস্থিতি আসলে দেখা যাচ্ছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে যে ধরনের যাত্রী সংকটে ভুগছিল নৌরুট, সেটা কিন্তু আসলে এই অবস্থা দেখলে কিন্তু আসলে বোঝার উপায় নেই কি পরিমাণ মানুষের কাছে এখনও আসলে তুমুল জনপ্রিয় এই লঞ্চ, যার ফলে তারা কিন্তু অনেকেই বলছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা এই লঞ্চে যাতায়াত করছে। পাশাপাশি যে আগের যে অভিযোগগুলো আছে, বরাবরের যে অভিযোগ যে সঠিক সময়ে লঞ্চ ছেড়ে না যাওয়ার, সেই অভিযোগ কিন্তু এবারও আসলে দৃশ্যমান আছে। কিন্তু পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে না। যাত্রীরা বলছে যে ন্যায্য ভাড়া যা সরকার যে ন্যায্য ভাড়া ঠিক করে দিয়েছে সেই সঠিক ভাড়াটা আসলে যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। তো একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যে আপনি জানেন যে এই আপনার এই নৌপরিবহনের যে যাত্রীদের তার নিরাপত্তার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল সহ যে কোস্টগার্ডে পুলিশ আছে, তারাও কিন্তু আসলে তাদের উপস্থিতি। আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার আগে আজই শেষ হচ্ছে ব্যাংকের স্বাভাবিক লেনদেন। তবে ছুটিতে 3 দিন বিশেষ এলাকায় ব্যাংক খোলা থাকবে কিছু ব্যাংকের বিশেষ শাখাও। ঈদুল আজহা উপলক্ষে বুধবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, চলবে 14 জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন ব্যাংকে ছিল লেনদেনের অতিরিক্ত চাপ। দম ফেলার সময় নেই ব্যাংক কর্মকর্তাদেরও। বেশিরভাগ কর্পোরেট অফিস কর্মচারীদের বেতন পরিশোধের জন্য ব্যাংকিং লেনদেন করেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। 15 জুন থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে। তবে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস সহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় 5, 11 ও 12 জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। ওই 3 দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে। ঘরমুখী মানুষ টাকা তোলার জন্য আসতেছে। পাশাপাশি ঢাকায় যারা থাকবেন, ঈদ করবেন, তারাও কোরবানির পশু কেনার জন্য টাকা উত্তোলনের জন্য আসতেছে। অন্য দিনের চেয়ে একটু বেশি ভিড় আছে। কিছু টাকা দিচ্ছে, আবার বলতে আছে কিছু পরে দেব, এই দিচ্ছে আলহামদুলিল্লাহ। সকাল থেকে অনেক প্রেশার ছিল, এখন কিছুটা কম। এ মাসে নির্বাচন কমিশনে নিবন্ধন চাইবে এনসিপি। তখন নির্বাচন কমিশনের কাছে দলটির আয় ব্যয়ের সকল হিসাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপির আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলের আর্থিক জবাবদিহিতা নিশ্চিতে কঠোর হতেও আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির পক্ষ থেকে আর্থিক ও তহবিল নীতিমালা ঘোষণা করা হয়। জানানো হয়, সদস্য ফর্ম বিক্রি, সদস্য ফি ও অনুদান সংগ্রহের মাধ্যমে দলের ব্যয়ভার নির্ভর করবে এনসিপি। অনুদান সংগ্রহের লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট উন্মোচন করা হয়, যাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে অনুদান দেয়া যাবে। এছাড়া সরাসরি কার্যালয়ে গিয়েও অনুদান দেওয়া যাবে। রাজধানীতে কোরবানির পশুর হাটে বিক্রি শুরু হয়েছে। হাটে ভিড় থাকলেও এখনও খুব একটা দেখা মেলেনি ক্রেতার। খামারিরা বলছেন, গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে, সেই তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। তবে শেষ মুহূর্তে দাম পাবেন বলে আশাবাদী তারা। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে।
আর মাত্র কয়েকদিন বাকি, এরপর ধর্মপ্রাণ মানুষরা পালন করবেন পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতায় গাবতলী আর সারুলিয়ার 2টি স্থায়ী সহ মোট 22টি পশুর হাট বসেছে। বাজারের অবস্থা গারাক নাই, গরুর দাম কেনা আমার অনেক টাকা, গরুর দাম কম কয় এখন বেচাবেচি একটু বাজার খারাপ, আগে চাই খারাপ। জমে উঠেছে রাজধানীর মেরুল, বাড্ডা, কাঁচাবাজার, কুরবানির পশুর হাট। দেখা গেছে উপচে পড়া ভিড়, তবে সব মানুষই ক্রেতা নয়। কেউ কেউ হাটে এসেছেন উৎসুক জনতা হিসেবে, আবার ঈদের আগে কিনবেন বলে অনেকে এসেছেন দামের ধারণা নিতে। আজকে তো দেখতে আসলাম, কালকে আর কি যদি আল্লাহ বাঁচা রাখে কালকে নিব। আজকে শুধু দেখতে আসছি, ঈদের একদিন আগে বা আগামী কালকে আর কি কিনবো ইনশাআল্লাহ। ব্যাপারীরা বলছেন এখন পর্যন্ত তেমন ক্রেতা আসেননি, 2-1 জন এলেও গরু দেখে চলে যান, আবার কেউ বা কিনছেন। তবু তারা আশাবাদী ঈদের আগে ভালো কেনাবেচা হবে। 14টা গরু নিয়ে আসছি, বিক্রি হয়নি, আশা করি ক্রেতা পাবো, ক্রেতা আছে। গরু আনছি 16টা, তার মধ্যে 2টা গরু বিক্রি করেছি। আমার কাছে মনে হচ্ছে কোনো হতাশা খাচ্ছি না, কারণ হচ্ছে এখানে পাশে 2টা হাট নেই। আল্লাহর রহমতে মানে গরু বিক্রি হতে পারে। যেভাবে আমাদের একটা পশু পালন করতে যেভাবে খরচ, সবকিছু মিলে আমরা সেভাবে কিন্তু দামটা পাচ্ছি না। অন্যদিকে মেরুল, বাড্ডা, কাঁচাবাজার, কোরবানির পশুর হাটের ইজারাদার বলছেন লাভের আশায় নয়, আফতাবনগরের বিশাল হাট না থাকায় এই এলাকার মানুষের কথা চিন্তা করে এই হাট নেওয়া হয়েছে। আসলে আমরা এই জায়গা থেকে যেটা হাটটা, এটা আফতাবনগর হাটের 50 গুণের 1 ভাগের 1 ভাগ। এটা দিয়ে কোনো ব্যবসায়িক সফলতা তো হবেই না, বরঞ্চ আরও মানুষরা আমরা যতটুকু সহযোগিতা করতে পারি এই আশা আমরা এই জায়গায় আসছি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য